আসসালামু আলাইকুম। রবিল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ১ নিয়ে আলোচনা করব। অধ্যায় ১ এ রয়েছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা পরীক্ষায় কম আসলেও এটা জানা খুবই জরুরি। এটা তুমি যদি ভালো করে না জানো বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন জায়গায় যেয়ে তুমি আটকে যাবে। কারণ বাস্তব সংখ্যা এটা তো সংখ্যা নিয়ে যেহেতু, আর সংখ্যা ছাড়া তুমি তো গণিত কল্পনাই করতে পারবে না। তাই সংখ্যা সম্পর্কে তোমার যদি ভালো ধারণা না থাকে তাহলে গণিতের বিভিন্ন চ্যাপ্টারে তুমি আটকে যাওয়ার সম্ভাবনা আছে। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজে এটা বুঝতে পারবে। চলো আমরা শুরু করি। একটু খেয়াল করো, এখানে কিছু সংখ্যা আমি লিখে রেখেছি, এটা তোমাদের কম বেশি সবারই আগে থেকে ধারণা আছে, তারপরে আমি একটু মনে করাই দিই। দেখো, স্বাভাবিক সংখ্যা বলতে আমরা যে বুঝতাম কাদেরকে, স্বাভাবিক সংখ্যা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো ছিল, যেগুলো আমরা গণনার কাজে ব্যবহার করি, সেটাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। যেমন ১, ২, ৩, ৪, ৫ এই যে পূর্ণ সংখ্যাগুলো আছে না, এগুলো অসীম পর্যন্ত লিখলে যে সেটটা পাবো আমরা, এই যে এটাকে যদি সেট আকারে প্রকাশ করি আর কি, তাহলে এই সেটটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। আর স্বাভাবিক সংখ্যা বলতেই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বোঝানো হয়। এটাকে n দিয়ে প্রকাশ করা হয়, ন্যাচারাল নাম্বার n দিয়ে প্রকাশ করা হয়। এটা পূর্ণ সংখ্যা। দেখো পূর্ণ সংখ্যার মধ্যে কি কি থাকে আমরা দেখেছিলাম অলরেডি। সেট বেশিরভাগ স্টুডেন্টই করে ফেলছো। 0, +-1, +-2, +-3 এই যে সংখ্যাগুলো আছে, এখানে 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, অবশ্যই সেটা পূর্ণ সংখ্যা হতে হবে। এগুলা একত্রে আমরা সেটাকে বলি হলো পূর্ণ সংখ্যা। এরপরে আছে হলো ভগ্নাংশ। ভগ্নাংশ মানে যেগুলো পূর্ণ সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা নয়, খণ্ড সংখ্যা যেগুলা। ভগ্নাংশ দুই রকম হয়, দশমিক ভগ্নাংশ হতে পারে, এমনি নরমাল ভগ্নাংশ হতে পারে, সাধারণ ভগ্নাংশ যেটাকে বলে। এটা সম্পর্কে ধারণা আছে, আমি পরে আবার এটার শ্রেণীবিন্যাস তোমাদের লিখে দিব। এরপর আছে মূলদ সংখ্যা। দেখো মূলদ সংখ্যা মানে হলো যদি কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তখন সেই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত করব বা মূলদ সংখ্যা হিসাবে চিনব। একটু খেয়াল করো, এখানে কিউ কিন্তু 0 হতে পারবে না, কিউ নট ইকুয়াল টু 0। কারণ কিউ যদি 0 হয় তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, এটার কোনো মান আমরা পাবো না, যার কারণে এটা কিউ 0 হতে পারবে না। কিউ যদি 0 না হয় তাহলে যে কোনো সংখ্যাকে আমি যদি p/q আকারে লিখতে পারি সেটাকে বলা হবে মূলদ সংখ্যা। আর যদি p/q আকারে লেখা না যায় তখন সেটাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। এই যে অমূলদ সংখ্যা সেটাকে বলা হবে ইরেশনাল নাম্বার। এখানে দেখো ইংলিশ নামগুলো দেওয়া আছে, টার্মগুলো, এটা একটু মনে রেখো, এটা মাঝে মধ্যে কাজে লাগতে পারে। দশমিক ভগ্নাংশ সংখ্যা, এটা তোমরা আগেই জানো। দশমিক ভগ্নাংশ দুই রকম হতে পারে, একটা হলো দশমিকের পর শেষ হয়ে যাবে, আর একটা হলো শেষ হবে না, অনন্তকাল চলতে থাকবে, এরকম রিপিট আকারে চলতে থাকবে। এই দুই রকম তোমার দশমিক ভগ্নাংশ হতে পারে, পরে আমরা শিখাবো, আরো আপাতত ধারণা দিয়ে নিচ্ছি আর কি। আর বাস্তব সংখ্যা হলো, আমি এখানে যা সংখ্যা নিয়ে আলোচনা করছি সব এই বাস্তব সংখ্যার মধ্যে আছে। মনে রাখবা, অবাস্তব যে সংখ্যাগুলো আছে, এই যে রুটের মধ্যে ঋণাত্মক, এগুলোকে বলা হয় অবাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যা বাদে সবকিছুকে আমরা বাস্তব সংখ্যা বলবো, সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলবো আর কি। ধনাত্মক সংখ্যা মানে পজিটিভ যেগুলো আছে সেগুলো ধনাত্মক সংখ্যা, এটা তুমি জানো। ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা মানে হলো শূন্য সহ, শূন্য সহ সংখ্যাগুলোকে আমরা একসাথে অঋণাত্মক বলি। আর ঋণাত্মক মানে কিন্তু শুধু নেগেটিভ যেগুলা, ধনাত্মক মানে শুধু পজিটিভ যেগুলা, এগুলা। এখন দেখো এগুলো সম্পর্কে আরো ভালো ধারণা পাওয়ার জন্য এটা একটু মনোযোগ দিয়ে দেখো, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবা। দেখো আমরা সংখ্যার যদি শ্রেণীবিন্যাস করি, একটু ভালো করে খেয়াল করো, সংখ্যার যদি শ্রেণীবিন্যাস করি তাহলে পৃথিবীতে এখন পর্যন্ত যত রকম সংখ্যা আছে সবাইকে একত্রে যে সেট কল্পনা করা হয় সেটা হলো জটিল সংখ্যা। জটিল সংখ্যার মধ্যে সকল ধরনের সংখ্যা আছে, বাস্তব বলো অবাস্তব বলো সবকিছু আছে। তার মানে আমরা বলতে পারি জটিল সংখ্যার শাখা আছে হলো দুইটা। একটা শাখার মধ্যে থাকবে হলো বাস্তব সংখ্যা, আর একটা হলো অবাস্তব সংখ্যা। আমাদের এই চ্যাপ্টারে অবাস্তব সংখ্যা নিয়ে কোনো কাজ নাই, এই অবাস্তব সংখ্যা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো ইন্টারমিডিয়েটে উঠলে। এখন আপাতত আমরা ওগুলো চিন্তা করি না, আগে এটা নিয়ে চিন্তা করি। এখন দেখো বাস্তব সংখ্যার প্রধান শাখা হলো দুইটা, একটা হলো মূলদ সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। আমি সংখ্যা লিখতেছি না, শুধু মূলদ আর অমূলদ লিখতেছি। এখন মূলদ সংখ্যার মধ্যে দুই রকম সংখ্যা থাকে, মানে প্রধান শাখা মূলদের মধ্যে দুইটা আছে, একটা হলো
ভগ্নাংশ আর একটা হলো পূর্ণ সংখ্যা। দেখো, পূর্ণ সংখ্যা আবার 3 প্রকার হয়। পূর্ণ সংখ্যার 3 প্রকার, একটা হলো ঋণাত্মক, একটা হলো শূন্য, আর একটা হলো ধনাত্মক। শূন্য কিন্তু ধনাত্মকও না ঋণাত্মকও না। আর ভগ্নাংশ প্রধানত 2 প্রকার, একটা হলো দশমিক ভগ্নাংশ আর একটা হলো সাধারণ ভগ্নাংশ। দেখো, দশমিক ভগ্নাংশ আবার 2 প্রকার হয়, একটা হলো সসীম মানে যেটা শেষ হয়ে যাবে, আর একটা হলো অসীম, এটা শেষ হবে না, এটা আবৃত্ত করা যাবে। অসীম আবৃত্ত, এটা পরে আমি বুঝাবো, আগে লিখে দেই পরে বুঝাবো। সাধারণ ভগ্নাংশ প্রধানত 2 রকম। দেখো, সাধারণ ভগ্নাংশ প্রধানত 2 রকম, একটা হলো প্রকৃত ভগ্নাংশ আর একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আবার ইচ্ছা করলে মিশ্র ভগ্নাংশেও প্রকাশ করা যায়। মিশ্র, আচ্ছা লিখতেছি না ভগ্নাংশ, মিশ্র মানে অপ্রকৃত আর মিশ্র একই জিনিস, এই দুটা একই নামে আমরা চিন্তা করি। এটা অপ্রকৃত যা, মিশ্র তাই মনে করো, শুধু একটা আর একটা রূপে পরিবর্তন হয়। এবার একটু খেয়াল করো, এই যে ধনাত্মক সংখ্যা না, ধনাত্মক সংখ্যাকে আবার তুমি ইচ্ছা করলে আরো ভাঙাইতে পারবা। এটাকে তুমি ইচ্ছা করলে মৌলিক ভাঙাতে পারবা। এখানে এক এক মৌলিক না যৌগিক না, ইংলিশ ওয়ান ওয়ান মৌলিক না যৌগিক না, আরেকটা আছে হলো যৌগিক। দেখো, মৌলিক, ওয়ান এবং যৌগিক এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে আগে থেকে, আমি ধরেই নিচ্ছি। এখানে নতুন যে জিনিসগুলো সামনে আসতেছে এগুলো নিয়ে আমি বেশি কথা বলবো, কারণ এই চ্যাপ্টারে আমাদের যেগুলো লাগবে। একটু খেয়াল করো, এখানে এই যে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা শুধু এক প্রকারই হয়, সেটা হলো অসীম, অবশ্যই সেটা দশমিক হবে, অসীম দশমিক ভগ্নাংশ, সেটা অনাবৃত্ত। মানে এটা যদিও তোমরা এখনো বুঝো নাই, যারা নতুন দেখতেছো, এর আগে কখনো দেখো নাই, আবৃত্ত কি অনাবৃত্ত কি এটা আমি বুঝাবো, আপাতত লিখে দিই তারপর বুঝাচ্ছি। অবাস্তব সংখ্যা হলো এটা রুটের মধ্যে ঋণাত্মক থাকবে, রুটের মধ্যে ঋণাত্মক থাকলে সেটাকে আমরা অবাস্তব হিসাবেই চিনব, ওইটা নিয়ে পরে আলোচনা করা যাবে, এখন আমাদের ওটা দরকার নেই। আমাদের বাস্তব সংখ্যা চ্যাপ্টারটার নাম, তো বাস্তব সংখ্যাগুলো নিয়ে আলোচনা করি। এখন দেখো, এখানে মূলত সংখ্যার মধ্যে যে যে জিনিসগুলো থাকবে, পূর্ণ সংখ্যা এগুলো তোমরা জানো কম বেশি। ঋণাত্মক মানে মাইনাস দিয়ে যে সংখ্যাগুলো থাকবে, -1, -2, -3, এগুলা। জিরো তো জিরো, এটা নিরপেক্ষ। ধনাত্মক মানে হলো পজিটিভ 1, 2, 3, 4, 5, এগুলা। আরেকটা জিনিস এখানে মনে রাখবে, ধনাত্মকের মধ্যে মৌলিক এবং যৌগিক আছে। দেখো, মৌলিক সংখ্যা কিন্তু ঋণাত্মক হয় না, এটা মনে রাখবা। মৌলিক সংখ্যা সবসময় কি হয়, ধনাত্মক সংখ্যা হয়, এটা মনে রাখবা। এই জন্য যদি কখনো তোমাকে বলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, এটা 2 দিয়ে শুরু হবে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2। আর মৌলিক সংখ্যা হওয়ার জন্য শর্ত হলো এর উৎপাদক হওয়া লাগবে 2টা। যদি কোনো সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক সংখ্যা 2টা হয়, তাহলে সেই সংখ্যাটা হবে মৌলিক। আর যদি 2 এর অধিক গুণনীয়ক হয়, সেটাকে আমরা বলবো হলো যৌগিক। আর 1 এমন একটা সংখ্যা যার উৎপাদক একটা, 2টাও না 2 এর অধিকও না, একটা। এই জন্য 1কে আমি ধরে নিব হলো এটা নিরপেক্ষ, মৌলিকও না যৌগিকও না। এবার আসি দশমিকের সসীম এবং অসীম বলতে কি বোঝায়। মনে করো আমি তোমাকে যদি বলি 5/2, এটা কত হবে? 5 বাই কত, 2 কত হবে, 2.5। মানে এখানে একটা দশমিক সংখ্যা আমি পেয়েছি, এটা সাধারণ ভগ্নাংশ, কিন্তু এটা হবে দশমিক ভগ্নাংশ। কিন্তু এই দশমিক ভগ্নাংশটা দেখো দশমিকের ডানে, মানে দশমিকের পর শেষ হয়ে গেছে। যদি শেষ হয়ে যায় সেটাকে বলা হবে সসীম। এখন আমি তোমাকে যদি বলি 10কে 3 দিয়ে ভাগ করো, 10/3, দেখবা এটা ভাগ করলে এটা 3.333 এভাবে অনন্তকাল চলতে থাকবে, কখনোই শেষ হবে না। তার মানে আমি বলতে পারি এটা হলো একটা অসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু এটা কোনো একটা সংখ্যা বারবার রিপিট হচ্ছে, কোনো একটা সংখ্যা না, কোনো একটা অঙ্ক রিপিট হচ্ছে। যেমন এখানে 3 অঙ্কটা বারবার রিপিট হচ্ছে, 3 যেটা আছে। এটা এমনও হতে পারে যেখানে 3 রিপিট না হয়ে অন্য কোনো অঙ্ক রিপিট হতে পারে বারবার। এখানে হতে পারে যে তোমার 3.575757 এই 2টা অঙ্ক বারবার রিপিট হতে পারে, 2টার অধিক অঙ্ক বারবার রিপিট হতে পারে। যদি কখনো একই অঙ্ক বারবার রিপিট হয়, যেমন এটা 57 57 57, তা এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো হলো অসীম আবৃত্ত। আবৃত্ত কেন? কারণ এই সংখ্যাগুলোকে আমি যদি ইচ্ছা করি, তাহলে এই 3 পয়েন্ট যে অঙ্কগুলো বারবার রিপিট হচ্ছে, বারবার যে অঙ্কগুলো রিপিট হচ্ছে, এইটা একবার লিখে এর মাথার উপর এরকম একটা ফোঁটা দেওয়া যায়, ফোঁটা।
এই ফোটাকে পড়া হয় হচ্ছে পৌনঃপুনিক। যেমন এটা দেখো, এটাকে আমি ইচ্ছা করলে এই 3 পয়েন্ট কোনটা রিপিট হচ্ছে 5-7, তো 5-7 লিখবো, এর প্রথম এবং শেষ সংখ্যার উপর বা শেষ অঙ্কের উপর পৌনঃপুনিক দেব। তার মানে এটাকে আমরা পড়বো হলো পৌনঃপুনিক। এটাকে আবৃতও বলা হয়। এই যে এই পৌনঃপুনিক দেওয়া মানে এটাকে আবৃত করা, এটাকে আমরা বলবো আবৃত দশমিক ভগ্নাংশ। যখনই পৌনঃপুনিক থাকবে, মাথার উপর ফোঁটা থাকবে, তখন এটাকে বলবো হলো এটা আবৃত দশমিক ভগ্নাংশ। এবার খেয়াল করো, এটা তো গেল। এখন অমূলদ মানে কিন্তু অসীম অনাবৃত। অসীম দশমিক হবে কিন্তু অনাবৃত। আমি যদি তোমাকে বলি √3 এর মান কত, √3 এর মান আমার যতদূর মনে আছে, আমি ভুল হইলে তুমি ঠিক করে নিও, কিন্তু এটা তো শেষ পর্যন্ত চলবে। মূল কথা এটা যে এটা দশমিকের পর শেষ হবে না, এটুকু বুঝলেই হবে। সংখ্যামান আমার যতটুকু মনে আছে এটা 1.73205080 এরকমই কিছু একটা আসে। যাই হোক, এটা আমার বাকিটা লিখবো না, ভুল লেখাচ্ছে, না লেখা ভালো। তাহলে এমন করে চলতে থাকবে আর। দেখো, এটা কিন্তু দশমিকের পর চলমান, মানে অসীম পর্যন্ত চলতেছে, কিন্তু এটার আর এটার মধ্যে বিস্তর একটা ফারাক রয়ে গেছে। সেটা হলো এটা রিপিট হচ্ছে না কোনো সংখ্যা। মানে আমি ইচ্ছা করলে এখানে পৌনঃপুনিক ব্যবহার করতে পারবো না। পৌনঃপুনিক ব্যবহার করার মানে কি, আমি যার উপর পৌনঃপুনিক দিব সেটা বারবার আসবে, এটাই তো বোঝায়। তো এখানে আসলে কোনো সংখ্যা বারবার রিপিট হচ্ছে না, তার মানে আমি এখানে পৌনঃপুনিক ব্যবহার করতে পারবো না। তার মানে এটা আবৃত করা যাবে না, এটা অনাবৃত থাকবে। তার মানে এই অমূলদ সংখ্যা চেনার জন্য তুমি মনে রাখবা, তুমি যে কোনো সংখ্যা মূলদ নাকি অমূলদ মুহূর্তেই বলতে পারবা। এটাকে প্রয়োজনে ক্যালকুলেটরের মধ্যে উঠাবা, দেখবা যদি যদি দেখো যে দশমিকের পর উল্টাপাল্টা আসতেছে, শেষ হচ্ছে না, তাহলে সেটা অমূলদ। যেমন পায়ের মান, পায়ের মান এটা 3.14159 ডট 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 এভাবে চলতে থাকবে সারা জীবন। যদি এভাবে চলতে থাকে তাহলে এটাকে আমরা বলবো হলো অমূলদ। আরেকটা জিনিস তোমাদের এখানে বলি, এই যে দশমিকের পরে এই যে আমরা যে অসীম সংখ্যক যখন দেই না, অনেকগুলো ফোঁটা দেই, এটার স্ট্যান্ডার্ড নিয়ম হলো 3টা ফোঁটা দেওয়া। কথা বুঝছো? তুমি যদি 3টা না দাও, নাম্বার দিবে, কোনো সমস্যা নেই, কিন্তু আন্তর্জাতিকভাবে 3টা ফোঁটা বেশি ব্যবহার করে। দেখবে যে তোমার বইয়ের মধ্যে 3টা করে ফোঁটা দেওয়া আছে। আমি অনেক সময় ভুল করে 3টার অধিক দিয়ে দেই। যেমন দেখো, আমি বারবার বেশি দিচ্ছি, তারপর আবার কমাই দিলাম একটা, 4টা দিয়ে একটা কমাই দিছি। তুমি চেষ্টা করবে 3টা ফোঁটা দেওয়ার, এটাই সঠিক। মানে যখন 3টা দেওয়া হয় তখন বোঝায় যে এটা অনন্তকাল চলতেছে, চলমান। যাই হোক, এখন আমি মনে হয় বুঝাইতে পারছি যে অমূলদ আর মূলদ সংখ্যার মধ্যে পার্থক্য কি। আমি তোমাকে বলে দিই, অমূলদ সংখ্যা হলো রুট যদি থাকে আর ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে, পূর্ণবর্গ যদি না হয়, তাহলে এই ধরনের সকল সংখ্যায় অমূলদ হবে। বিখ্যাত কিছু ধ্রুব সংখ্যা আছে, যেমন পাই, ই, এরকম কিছু কিছু সংখ্যা আছে যাদের মান অমূলদ সংখ্যা আসে, এটা চলমান, উল্টাপাল্টা আসে, কখনো শেষ হয় না। তাহলে মূল জিনিস, আমাদের এই চ্যাপ্টারের মূল কাজ কি দেখো, এই চ্যাপ্টারের মূল কাজ হলো আমাদের এই অসীম, আবৃত আর এই যে তোমার অমূলদ, এই দুইটা সংখ্যা নিয়ে আমাদের এখানে বেশি কাজ। দেখবো যে অঙ্ক যা করবো তার 80 থেকে 90% অঙ্ক এগুলো নিয়ে আলোচনা করা হবে। আর কিছু জিনিস আমরা কয়েকটা পাবো, সেটা হলো এই যে স্বাভাবিক বা বাস্তব সংখ্যা আছে না, বাস্তব সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে। কিছু বৈশিষ্ট্য আমরা অলরেডি জানি, বেশিরভাগ বৈশিষ্ট্য আমরা জানি, কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেটা তুমি এখনো জানো না, সেগুলো আমি জানিয়ে দেব। একটু মনোযোগ দিয়ে দেখলে তুমি বুঝতে পারবে। দেখো দেখো বাস্তব সংখ্যার যে বৈশিষ্ট্যগুলো আছে, মনে করো এ আর বি দুইটা বাস্তব সংখ্যা, এখানে আমি যা লিখবো সবই বাস্তব সংখ্যা, এটা মাথায় রাখবা। এই বাস্তব সংখ্যার মধ্যে এদের মধ্যে যদি আরো কোনো বৈশিষ্ট্য থাকে সেটা আমি উল্লেখ করে দিব। তাহলে এ আর বি যদি বাস্তব সংখ্যা হয়, এখন সি যদি আরেকটা বাস্তব সংখ্যা হয়, তাহলে আমি যদি এই এ আর বি যদি সমান হয়, আমি ইচ্ছা করলে উভয় পাশে ওই বাস্তব সংখ্যাটা যোগ করতে পারবো, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। বিয়োগ করতে পারবো, তাহলেও মানের কোনো পরিবর্তন হবে না। গুণ করতে পারবো, তাহলেও মানের কোনো পরিবর্তন হবে না। ভাগ করতে পারবো, ভাগ করলেও মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখন ভাগ করতে যাব তখন কিন্তু সি 0 হতে পারবে না, এই শর্তটা তোমাকে মানতে হবে। তা আমার কথা হলো যোগ সমান চিহ্নগুলো আমরা জানি। এখন ছোট বড় থাকলে তখন কি করবো, মনে করো এ আর বি দুইটা বাস্তব সংখ্যা, এ বি অপেক্ষা বড়, আর সি আর একটা বাস্তব সংখ্যা। এখন আমি এসি গ্রেটার দেন বিসি লিখতে পারবো যদি সি গ্রেটার দেন 0 হয়, মানে যে সংখ্যাটা আমি উভয় পাশে গুণ করতেছি এটা যদি পজিটিভ হয়, ধনাত্মক হয়, তাহলে আমি উভয় পাশে এটা গুণ করতে পারবো। অসমতা যেভাবে আছে, এই অসমতাটা এভাবেই থাকবে। একইভাবে ভাগ যদি করি, তাহলেও এটা পরিবর্তন হবে না, এভাবেই থাকবে যদি সি গ্রেটার দেন 0 হয়, এটা মাথায় রাখবা।
কিন্তু সেম জিনিস যদি সি স্মলার দেন 0 হয়, তাহলে এ গ্রেটার দেন বি হলে, দেখো এ গ্রেটার দেন বি হলে আমি যদি এসি আর বিসি লিখতে চাই, তাহলে অবশ্যই এখানে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যদি আমি ঋণাত্মক কোনো সংখ্যা দিয়ে গুণ করি আর এটা যদি অসমতা থাকে, তাহলে অবশ্যই অসমতার চিহ্ন পরিবর্তন হবে। যদি ভাগ করি, এ বাই সি, বি বাই সি, তাহলে এখানেও কিন্তু পরিবর্তন হবে। কেন হয় তুমি দেখো, নর্মালি তুমি চিন্তা করো, আমি যদি বলি 5 গ্রেটার দেন 3, এটা ঠিক আছে, কিন্তু আমি যদি উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করি, তাহলে -5 এখানে হয়ে যাবে -3, সেক্ষেত্রে কিন্তু এটা বড় হয়ে যাবে। -3 কিন্তু -5 অপেক্ষা বড়, এই জন্য অসমতার চিহ্ন কিন্তু এখানে পরিবর্তন হয়ে যায়। এটা তোমার মাথায় রাখতে হবে। এগুলো আমরা অসমতার অঙ্ক যদি কখনো করি, তখন এগুলো আমাদের কাজে লাগবে। তো মনে রাখবে, বাস্তব সংখ্যার এই বৈশিষ্ট্যগুলো আমাকে মনে রাখতে হবে। যদি অসমতা থাকে, তাহলে ঋণাত্মক দিয়ে কোনো কিছু দিয়ে গুণ ভাগ করলে এটার অসমতার চিহ্ন পরিবর্তন হয়, আর ধনাত্মক দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন যেভাবে আছে ওভাবেই রয়ে যাবে। পরবর্তীতে আমরা এটা বিস্তারিত আরো শিখবো। যদি হায়ার ম্যাথ যারা করবা, তাদের আরো শিখতে হবে। হায়ার ম্যাথের মধ্যে অসমতার অঙ্ক আছে, কিন্তু সাধারণ গণিতের মধ্যে আর বেশি আমরা পাবো না। আপাতত আমরা যতটুকু না জানা নয় ততটুকুই জানি। দেখো, বাস্তব সংখ্যার আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন দুইটা জোড় সংখ্যা যদি আমি যোগ করি, তাহলে ফলাফল সবসময় জোড়ই আসবে। বিয়োগ করলেও জোড় আসবে। দেখো, দুইটা জোড় সংখ্যা যোগ বা বিয়োগ যাই করি না কেন, ফলাফল সবসময় জোড়ই আসবে। আবার দুইটা বিজোড় সংখ্যা যদি আমি যোগ বা বিয়োগ করি, যাই করি না কেন, এক্ষেত্রেও ফলাফল কিন্তু জোড়ই আসবে। দেখো, দুইটা বিজোড় সংখ্যা নিয়ে তুমি চেষ্টা করে দেখো, 3 এর সাথে 7 যোগ করো, বা যে কোনো বিজোড় সংখ্যা দুইটা যোগ করো, দেখবা যে ফলাফল জোড় এসে পড়ছে। বিয়োগ করলেও দেখবা যে এটা ফলাফল কি আসবে, জোড় হবে। তার মানে দুইটা বিজোড় সংখ্যা যোগ বিয়োগ করলে এটা ফলাফল সবসময় জোড়ই আসবে। আবার দুইটা জোড় সংখ্যাও যোগ বিয়োগ করলে জোড় আসে। তাহলে বিজোড় কখন পাবো? যদি দুইটা সংখ্যার মধ্যে কোনো একটা জোড় আর একটা বিজোড় হয়, তাহলে এখানে যোগ বা বিয়োগ যে প্রক্রিয়ায় করি না কেন, ফলাফল আমি সবসময় বিজোড়ই পাবো। এটা সবসময়ের জন্য সত্য হবে। আবার গুণের সময় দেখবা যে এটা গেল যোগের বৈশিষ্ট্য। দেখো, আমি কিন্তু জোড় বিজোড় দিয়ে, কিন্তু এটা বিজোড় এটা জোড় হলে একই ফলাফল ঘটবে। আমি কিন্তু একসাথে বলতেছি, দুইটার মধ্যে যে কোনো একটা জোড় আর একটা বিজোড় হলে যোগ বিয়োগ যাই করো না কেন, ফলাফল বিজোড় হবে। আর গুণের ক্ষেত্রে দেখো, দুইটা জোড় সংখ্যা যদি আমি গুণ করি, ফলাফল সবসময় কি আসবে, জোড়ই আসবে। দুইটার মধ্যে যে কোনো একটা জোড় আর একটা যদি বিজোড় হয়, তাহলে জোড় আর বিজোড়ের গুণফল সবসময় কি আসে, জোড়ই হবে। মনে রাখবে, এখানে জোড় বিজোড় মানে কি, আমি কিন্তু বুঝাচ্ছি যে কোনো একটা জোড় আর একটা বিজোড় যদি হয়, তাহলে গুণফল জোড় হবে। আর যদি শুধু দুইটা সংখ্যা বিজোড় হয়, দুইটা সংখ্যায় যদি বিজোড় হয়, তাহলেই শুধু গুণফল বিজোড় হবে। এটা মাথায় রাখবা, গুণফল কি হবে তখন, বিজোড় হবে। এটা আবার এমন ভেবো না যে স্যার আপনি তো বলছেন জোড় আর বিজোড় গুণ করলে জোড় হয়, তাহলে এই জোড়কে যদি আমি ডানে পাঠাই দেই, তাহলে বিজোড় সমান হলো জোড় ভাগ জোড়। এটা চিন্তা করো না কিন্তু, তাহলে কিন্তু এখানে আবার অন্য কিছু হয়ে যাবে। জোড় গুণ জোড় সমান জোড়, তাহলে তুমি এখানে বলবা যে ও, জোড়কে জোড় দিয়ে ভাগ দিলে সবসময় জোড়ই হয়। তখন আবার বলবা যে আচ্ছা, জোড়কে জোড় দিয়ে ভাগ দিলে তো সবসময় বিজোড় হচ্ছে, এটার জন্য। কারণ বিজোড় যদি বামে রাখে, জোড়কে ওই পাশে নিলে গুণ আছে, ওই পাশে গেলে কি ভাগ হবে না, আমরা তো এটাই জানি। তাই এই জন্য গুণের গুলো তুমি মনে রাখো, ভাগের গুলো কিন্তু পরিবর্তন হবে। ভাগের গুলো সম্পর্কে কিন্তু আমি কিছু বলতেছি না। এই যোগ আর গুণের গুলো আমাদের কাজে লাগবে বেশি। দেখো, এইটার ধারণা দিয়ে কিন্তু আমরা অলরেডি, আমি এর আগে একটা অঙ্ক তোমাদের পেজে দিয়েছিলাম, অনেকে এটার উত্তর দিতে পারো নাই, শুধু এটা জানা না থাকার কারণে। আমি ওখানে বলেছিলাম যে এ আর বি দুইটা বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যায় বলে দিলাম, আরো সহজ করে দিলাম। এ আর বি দুইটা পূর্ণ সংখ্যা, এদের মান হলো 2 এর পর 2026 মনে করো, প্লাস, আর এখানে 3 এর পর হলো 2025। এখন এ বি কিন্তু পূর্ণ সংখ্যা, আমি বলে দিছি এ কমা বি বিলংস টু, মনে করো, আচ্ছা যাও এন, আরো সহজ করে দিলাম। এবার তোমাকে বলছিলাম -1 এর পর এ প্লাস -1 এর পর বি, এটার মান কত। দেখো, এটা কিন্তু খুবই সহজ। তুমি যদি এগুলো জানো, তাহলে এটা খুব সহজে উত্তর দিতে পারবা। কিভাবে দেখো, তুমি ক্যালকুলেটারে এটা উঠাইলে তো ক্যালকুলেটর পাগল হয়ে যাবে, সে এটার মান দিতে পারবে না, কারণ এটা খুব জটিল একটা মান আসবে, অনেক বড় সংখ্যা আসবে, এটা ইনভার্সেই রয়ে যাবে, তাহলে ওইভাবে বের করা সম্ভব না। তাহলে আমরা এইভাবে চিন্তা করি, দেখো এই যে এ প্লাস বি, এটার মান আসলে কত, এই যে 2 এর পর 2026, মানে কি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ অনন্তকাল 2 2 গুণ হতে থাকবে। তার মানে
জোড় গুণ জোড় গুণ জোড় গুণ জোড়, দুই তো জোড় সংখ্যা। তার মানে এই যে জোড় গুণ জোড়, জোড় যতবারই আমি গুণ করি না কেন ফলাফল কি হবে? জোড়ই হবে। কারণ দুইটা জোড় সংখ্যা গুণ করলে জোড় আসবে, পরের জোড়ের সাথে আবার গুণ করলে জোড়ই আসবে। তার মানে আমি বলতে পারি এই যে 2 এর পর 26 এটা একটা জোড় সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা। আর 3 এর পর 2025 মানে 3 বারবার গুণ হতে থাকবে। আর বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা গুণ করলে ফলাফল কি আসে? বিজোড় আসে না। তার মানে নিশ্চিত এই যে এখানে কি আসবে সেটা আমরা জানি না, কিন্তু এটা একটা বিজোড় সংখ্যা আসবে, এটা একটা বিজোড় সংখ্যা আসবে। এখন বলো জোড় আর বিজোড় যোগ করলে কি হয়? জোড় একটা যদি জোড় হয় আর একটা যদি বিজোড় হয় তাহলে যোগফল সবসময় বিজোড় হবে। তাহলে এ আর বি এর যোগফল হলো বিজোড়, তাই তো? এখন বিজোড় হওয়ার জন্য, দুইটা সংখ্যার যোগফল বিজোড় হওয়ার জন্য শর্ত হলো দুইটার মধ্যে যে কোনো একটা জোড়, অপরটা বিজোড়। যদি আমি বলি এ হলো জোড় তাহলে অবশ্যই বি বিজোড় হবে। আর যদি বলি বি জোড় তাহলে অবশ্যই এ হবে কি? বিজোড়। তোমরা বলতে পারো স্যার এটা তো বোঝাই যাচ্ছে এর মান জোড়, বি এর মান বিজোড়, তাহলে তুমি ভুল করতেছো। দেখো আমি যদি বলি a প্লাস বি সমান হলো 2 প্লাস 3, এর মানে কি a 2 b 3? না, এটা একটা ভুল ধারণা। কেন? a প্লাস বি সমান 5 আমি শুধু এতটুকু বলার ক্ষমতাই রাখি। এক্ষেত্রে a এর মান 1 হতে পারে, b এর মান 4 হতে পারে, কোনো সমস্যা আছে? না। a এর মান 2 হতে পারে, b এর মান 3 হতে পারে, হতে পারে না? তো এরকম বিভিন্ন মান হতে পারে। তোমার দেখো অনেকে আমার অফলাইন ক্লাসে অনেকে এটা বলে যে স্যার এটা তো বোঝাই যাচ্ছে এর মানে এটা, বি এর মানে এটা। না, এখানে তুমি এটা বলতে পারো না। এটা a প্লাস বি এর মানে এই যোগফলের সমান, এটাই শুধু নির্দিষ্ট করে বলা যাবে। a কত বি কত এটা বলা যাবে না। কিন্তু যেহেতু আমি বুঝে ফেলছি যে a আর b এর যোগফল একটা বিজোড় সংখ্যা, তখন আমি এতটুকু বলতে পারবো দুইটা সংখ্যার যোগফল বিজোড় হতে হলে অবশ্যই একটা সংখ্যার জোড় হলে অপরটা বিজোড় হতে হবে। দুইটাই জোড় হলে যোগফল জোড় হয়ে যায়। দেখো দুইটাই বিজোড় হলে যোগফল জোড় হয়ে যায়, কিন্তু এখানে তো ফলাফল বিজোড় আসছে। তাহলে আমি বলতে পারি এ যদি বিজোড় হয় বি হবে জোড়, আর এ যদি জোড় হয় বি হবে বিজোড়। তাহলে বলো 1 এর পর জোড় দিলে, সরি -1 এর পর জোড় দিলে ফলাফল +1 হয়ে যাবে, আর -1 এর পর বিজোড় দিলে ফলাফল -1 থাকবে। কারণ বিজোড় -1 এর পর বিজোড় থাকলে মানে -1ই থাকবে সবসময়, তাতে তুমি যত বড় সংখ্যায় দাও না কেন। তাহলে 1 - 1 কত হবে? 0 হয়ে যাবে। তুমি বলতে পারো স্যার এটা যদি আমি জোড় ধরি, এটা যদি বিজোড় ধরি তাহলে এটা হবে 1, এটা হবে -1, 1 - 1 এখানেও কি হবে? 0ই হবে। তার মানে আমি বলতে পারি এটার মান সব সময়ের জন্য 0। তো এইটার ধারণা থাকলে কিন্তু এই ধরনের প্রশ্ন খুব সহজেই উত্তর করা যায়। অথচ এটা আমরা অনেকেই জানি না। এটা দেখলে মানে উত্তরই দিতে পারবো না। এটা কিভাবে সম্ভব? অনেক সময় অলিম্পিয়াডে এরকম প্রশ্ন আসে, গণিত অলিম্পিয়াডে। বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক সময় বিভিন্ন জায়গায় এভাবে দিয়ে দিতে পারে। বেসিক জানা থাকলে তুমি সহজে এটা করতে পারবে। আমি আশা করব এটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, সেটা হলো দুইটা সংখ্যার মাঝখানে আমাদের বলে দিবে যে দুটি মূলদ সংখ্যা নির্ণয় করো বা দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য কি আমরা দেখেছি? অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য হলো দশমিকের পর উল্টাপাল্টা আসতে থাকে, মানে একই সংখ্যা বারবার আসবে না। সোজা কথা পৌনঃপুনিক ব্যবহার করা যায় না। মনে করো 35335 33355, আমি যদি এইভাবে কোনো কিছু লিখি তার মানে এখানে তুমি কিন্তু পৌনঃপুনিক ব্যবহার করতে পারবা না। তোমার মনে হচ্ছে স্যার পৌনঃপুনিক ব্যবহার করতে পারবো না, মানে এটা রিপিট। দেখো এখানে 3 একটা, এখানে 2টা, এখানে 3টা, পরেরটা 4টা আসবে, মানে এভাবে হচ্ছে। এখানে এই যেমন 5 3 বার রিপিট হয়েছে, 3 3 বার রিপিট হয়েছে, এগুলো দিয়ে কিন্তু আমি ওই রিপিট বুঝাইনি। আমি রিপিট বুঝিয়েছি যে একই জিনিস বারবার আসতেছে সব জায়গায়, কোনো পরিবর্তন নাই। তা তুমি এরকম কোনো কিছু পাবা না যে যেটা বারবার আসতেছে। তুমি দেখো এখানে আসবে না। তার মানে এটা একটা অমূলদ সংখ্যা হবে, এটা নিশ্চিত এটা একটা অমূলদ সংখ্যা হবে। তা এরকম এই দুইটা সংখ্যার মাঝখানে তোমাকে যদি দুইটা অমূলদ সংখ্যা আমি নির্ণয় করতে বলি, তাহলে তুমি এরকম অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারবে। এমন না যে আমি এখন যে দুইটা অমূলদ সংখ্যা লিখে দিব এটাই সঠিক, এরকম অসংখ্য হতে পারে। তা তুমি কিভাবে লিখবা আমি সেটা একটু দেখাইতে দেখো। এই দুইটার মাঝখানে এখানে আমরা দেখবো যে √3 এর মান কত, একটু, কারণ √3 এর মান কত দশমিকে না বুঝতে পারলে তো আমি অমূলদ সংখ্যা ধরতে পারবো না। দেখো √3 এর মান হচ্ছে 1.732050, স্যার এরকমই কিছু একটা হবে। আমার কাছে ক্যালকুলেটর নেই, যার কারণে আমি বের করতে পারতেছি না। তোমরা এটা যদি ভুল হয় তুমি অন্যটা লিখে নিও, এটা বললো না স্যার আপনি ভুল লিখছেন। আমার তুমি তোমার মতো লিখে নিও, আমার মতো হুবহু তুলে দেওয়ার দরকার নেই। আর 4 তো 4ই। এবার আমি √3 এবং 4 এর মাঝখানে দুইটা সংখ্যা ধরে নেব, সেটা আমরা ইচ্ছা করলে লিখতে পারি। ধরি a সমান হলো, ধরি a সমান, দেখো অনেকে আছে যে এখানে এইভাবেই এটার মতো করে লিখবে। আমি এক কাজ করি, এই 1 এর সাথে একটা
এক যোগ করে দিই, তাহলে 2.732050 মানে যা চলতেছে আর কি, এভাবে চললো। আর বি আর একটা সংখ্যা ধরি যেটা আচ্ছা এখানে 3 দিয়ে দিলাম, যাও 3.73, মানে এগুলো সব ঠিক রাখলাম আর বাকি ওইগুলোর সাথে মিলাই রেখে দিলাম, ওই যে √3 এর যে শেষের দিকে চলমান ওটার মতোই রেখে দিলাম। এখন তুমি আমাকে বলো a এর মান √3 থেকে বড়, মানে যে √3 এর মান থেকে বড় না, আর 4 থেকে কি ছোট, আবার বি এর মানও দেখো √3 থেকে বড়, 4 থেকে কি ছোট। তার মানে আমি বলতে পারি a আর b নিশ্চিতভাবে √3 এবং 4 এর মাঝখানে অবস্থিত। আবার a আর b কে দেখো কোনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, কারণ এটা দশমিকের পর উল্টাপাল্টা করে আসতেছে, অনাবৃত, অসীম দশমিক ভগ্নাংশ, এটা কিন্তু অনাবৃত। তাহলে এ ও বি আসলে অমূলদ সংখ্যা এবং সেটা এই দুইটার মাঝখানে অবস্থিত, তাহলে এই দুটো আনসার লিখে দিলে হয়ে যাবে। এখন তুমি যদি এভাবে না লিখে এভাবে না করে করতে চাও যে আচ্ছা স্যার আমি যদি এ কে ধরি √3 + 1, সমস্যা আছে? না, লিখতে পারবা। কেউ বলে স্যার বি সমান হবে হলো √3 + 2 ডিভাইডেড বাই 2, √3/2 ডিভাইডেড বাই 2, দেখবা যে এটার মানও হয়তো এটার মাঝখানেই থাকবে, যদি না থাকে তুমি আরো বাড়াই নাও, তুমি দেখবা শুধু যে ওর মাঝখানে আছে কিনা। মানে এই দুইটার মাঝখানে এরকম অসংখ্য অসংখ্য সংখ্যা নির্ণয় করা সম্ভব। এটা তুমি কারোর সাথে কারোর উত্তর মিলতেই হবে এমন কোনো কথা নেই, আমার সাথে তোমার উত্তর মিল না মিললে তোমারটা হবে না এমন কোনো কথা নেই। তো এখানে আমরা লিখতে পারি যে এখানে a √3 থেকে বড় আর 4 থেকে ছোট, এবং b √3 থেকে বড়, 4 থেকে কি ছোট। আবার a ও b কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাহলে তো সুতরাং এ ও বি অমূলদ সংখ্যা, এ ও বি অমূলদ সংখ্যা। তাহলে উত্তর কত? 2.732050 ডট 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 কমা 3.732050 ডট ডট ডট, এভাবে করে এই দুইটা উত্তর। এই ধরনের প্রশ্ন যেটাই আসুক না কেন, দেখো যদি তোমাকে এখানে বলে একটা মূলদ একটা অমূলদ অমূলদ সংখ্যা নির্ণয় করে, একটা মূলদ আর একটা অমূলদ সংখ্যা, তাহলে এখানে আমি মূলদ সংখ্যা যদি আমাকে নির্ণয় করতে দেয় 1.7 থেকে বড়, 4 থেকে ছোট, আমি শুধু 2 লিখলেও হয়ে যাবে কিন্তু এটা, অথবা 2.5 লিখলেও হয়ে যাবে, মানে দশমিকের পর শেষ করে দিবা, তাহলে সেটা কি হয়ে যাবে? মূলদ হয়ে যাবে। এরকম প্রশ্ন পরীক্ষা মাঝে মধ্যে আসে, আমি আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, দেখো এখন আমরা শিখবো হলো অমূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, প্রমাণ করতে হয়। মানে অমূলদ সংখ্যা তো আমরা শিখলাম যে কোনটা অমূলদ সংখ্যা, কিন্তু এখন আমরা প্রমাণ করতে চাই একটা সংখ্যা যে অমূলদ সেটা কিভাবে প্রমাণ করা যায়। এটা খুব সহজে প্রমাণ করা যায়, একটু খেয়াল করো। আমরা শিখেছিলাম যে বাস্তব সংখ্যার প্রধান শাখা হলো দুইটা, একটা হলো মূলদ একটা হলো অমূলদ, একটা মূলদ আর একটা হলো অমূলদ। এখন তুমি আমাকে বলো, এখন একটা সংখ্যা মনে করো √3, আমি বললাম যে প্রমাণ করো যে √3 একটা অমূলদ সংখ্যা। এখন তুমি √3 কে আসলে সরাসরি কোনোভাবেই অমূলদ বলতে পারতেছো না, তখন তুমি কি করতে পারবা? কিন্তু তুমি এটা জানো যে √3 মূলদ সংখ্যা নয়, মানে আমি √3 কে সরাসরি অমূলদ সংখ্যা প্রমাণ করতে পারি না, কিন্তু আমি এটা প্রমাণ করতে পারি যে √3 মূলদ না। এখন তুমি আমাকে বলো তো, √3 মূলদ নয় প্রমাণ করা যে কথা, √3 অমূলদ প্রমাণ করা একই কথা না? অবশ্যই একই কথা, কারণ বাস্তব সংখ্যার মধ্যে, এটা তো একটা বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার মধ্যে দুইটা জায়গা আছে, এই দুইটার মধ্যে কোনো না কোনো জায়গা তাকে ঢুকতে হবে। তা আমি যদি বলি √3 মূলদের মধ্যে নাই, তার মানে √3 যে অমূলদ, এটা কি বলতে কোনো কিছু লাগবে? খুব সহজে বলা যাবে। তাই এটা প্রমাণের একটা পদ্ধতি। তা আমরা এই পদ্ধতিতে এখানে প্রমাণ করব। সেটা হলো আমি √2 যেহেতু প্রমাণ করতে চাচ্ছি, আমি প্রমাণ করব যে √2 মূলদ নয়। আর √2 যদি মূলদ নয় আমি প্রমাণ করতে পারি, তাহলে √2 কে কি বলা যাবে? অমূলদ বলা যাবে। তাই এটা প্রমাণ করার জন্য দেখো আমি আগেই ধরে নিব যে √2 মূলদ, মানে বিষয়টা এমন, আমি নিজে √2 কে মূলদ ধরে নিব, পরে আমি দেখবো যে আসলে √2 মূলদ নয়, আমি নিজে আবার দেখাবো √2 মূলদ নয়, তারপর বলে দেবো যেহেতু √2 মূলদ সংখ্যা নয় তাহলে এটা কি হবে? অমূলদ সংখ্যা হবে। তো এটা প্রমাণ করার জন্য পুরনো বইগুলোতে একটু পদ্ধতি একটু আলাদা ছিল, সেটা হলো সেখানে বলে নেওয়া ছিল যে √2 আসলে এটা যে দশমিক সংখ্যা বা ভগ্নাংশ এটাও প্রমাণ করে নেওয়া ছিল, মানে এটা যে পূর্ণ সংখ্যা না এটাও আগে বলে নিয়েছিল, তারপর এটা যে ভগ্নাংশ নয় সেটা প্রমাণ করছে। এখন তুমি চিন্তা করো √2 এটা তো পূর্ণ সংখ্যা নয়, এটা আসলে প্রমাণ না দেখালেও চলে,
বর্তমানে যে নতুন বইগুলো আছে এখানে ওইটা উঠাই দিছে। এটা যে পূর্ণ সংখ্যা নয় এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই, কারণ √2 এটা পূর্ণ সংখ্যা না, এমনি বোঝা যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে √2 যে ভগ্নাংশ আকারেও প্রকাশ করা যায় না, শুধু এটা দেখাইতে। এখন আমি প্রথমেই ধরে নিব, এভাবে প্রমাণ করবা, যেহেতু বর্তমানের বইগুলো এইভাবে আছে, তুমি রেফারেন্স দিতে পারবা, তোমাকে নাম্বার দিবে, সমস্যা নাই। আমরা ধরে নিব, ধরি √2 একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, আচ্ছা বলো, √2 যদি মূলদ সংখ্যা হয় তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞা অনুসারে √2 কে p/q আকারে প্রকাশ করা যাবে। তাহলে আমরা লিখতে পারি √2 সমান তাহলে p/q। তাহলে সুতরাং √2 সমান p/q। এখন দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এটা যে পূর্ণ সংখ্যা না এটা আমরা জানি। আমি ধরে নিচ্ছি আসলে √2 আসলেই ভগ্নাংশ, এটা কোনো পূর্ণ সংখ্যা না, মানে আসলেই ভগ্নাংশ যদি আমি নিশ্চিত করতে চাই তাহলে এইগুলো আমাকে এড়িয়ে চলতে হবে। দেখো 6/3, 10/5, 3/1, আসলে আসলে এখানে কোনোটাই প্রকৃত ভগ্নাংশ না, সবগুলোই পূর্ণ সংখ্যা। দেখো এখানে কাটাকাটি করলে কত হয়, এটা হয় 2, এটাও 2 হবে, এটা 3। তার মানে এগুলো কোনোটাই আসলে প্রকৃত ভগ্নাংশ না, প্রকৃতপক্ষে প্রকৃত অপ্রকৃত না, কিন্তু এখানে মানে প্রকৃতপক্ষে এটা ভগ্নাংশ না, এটা বোঝাইতে চাচ্ছি। তাহলে আমি নিশ্চিত করব কিভাবে যে এটা আসলেই ভগ্নাংশ, আমি যেটা ধরেছি আসলেই ভগ্নাংশ আমি ধরে নিছি। এর জন্য আমাকে বলতে হবে এখানে পি ও কিউ পরস্পর স্বাভাবিক, মানে 4 নাম্বার যেটা স্বাভাবিক সহমৌলিক সংখ্যা এবং কিউ গ্রেটার দেন 1। এর মানে কি দেখো, সহমৌলিক কাকে বলে? সহমৌলিকের সংজ্ঞা আমরা জানি, যদি এক জোড়া সংখ্যার গুণনীয়ক, কমন গুণনীয়ক শুধু 1 থাকে, অথবা এক জোড়া সংখ্যার গসাগু যদি 1 হয়, তাহলে ওই সংখ্যা জোড়াকে পরস্পরের কি বলা হবে? সহমৌলিক বলা হবে। যেমন 3 আর 5 এরা পরস্পর সহমৌলিক, কারণ এদের গসাগু কত হবে? 1 হবে। কিন্তু 3 আর 6 এদের গসাগু কত? 3। তাহলে কিন্তু এরা সহমৌলিক না। এই জোড়া সহমৌলিক, কিন্তু এই জোড়া সহমৌলিক না, কারণ এর মধ্যে গুণনীয়ক আছে 1 আর 3, এখানে গুণনীয়ক আছে 1, 3, 6 ও 2 আছে। দেখো 1 এবং 3 এর মিল আছে, কিন্তু এই দুইটার মধ্যে গুণনীয়ক শুধু 1 ছাড়া অন্য কোনো মিল নাই। যদি দুইটা সংখ্যার মধ্যে এমন হয় দুইটার গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনোটার মিল নাই, তখন আমি সেই দুইটা সংখ্যাকে বলতে পারবো পরস্পরের সহমৌলিক। তো এটা কেন বললাম? এটাই জন্য বললাম, আমরা যখন এই যে 6/3 এই যে কাটাকাটি করি, তখন কি হয় জানো? এদের কমন গুণনীয়কটা কাটা যায়। যেমন 2 গুণ 3 আর নিচেও কত? 3, 3 3 কাটা গেলে কত হয়? 2। মানে কমন গুণনীয়ক যখন কেটে যায় তখনই আসলে এটা একটা পূর্ণ সংখ্যা চলে আসার চান্স আছে। আমি যদি বলে দেই এরা সহমৌলিক, মানে এদের মধ্যে কোনো কমন গুণনীয়ক নাই, তাহলে কাটাকাটি করার প্রশ্ন আসে না। এখানে কাটাকাটি কোনোভাবেই হবে না। আমরা কাটাকাটি করি সাধারণত কমন গুণনীয়ক কাটি, আর কমন গুণনীয়ক যেহেতু নাই তাহলে কাটার তো কোনো প্রশ্নই আসে না, এটা কাটতে পারবো না। আর ভগ্নাংশ সেহেতু হর 1 হলে তো আর ভগ্নাংশ থাকবে না, পূর্ণ সংখ্যা হবে। এই জন্য বলছি কিউ 1 হবে না, 1-এর থেকে কি হবে? বড় হবে। এরপরে কি করব? আমি উভয় পক্ষকে বর্গ করব। উভয় পাশে যদি বর্গ করি তাহলে এখানে আসবে হলো 2, আর এই পাশে হবে p²/q²। এখানে সাইড নোট তুমি দিয়ে দিবা, এটা হলো বর্গ করে। দেখো এখন আমি যে জিনিসটা লিখতে চাই বইয়ে যেভাবে করা আছে, আমি ওই লাইনটা না লিখে, এর পরের লাইনটা না লিখে ওইটা করা যায়, কিন্তু আমি বইয়ের মতো করেই করবো, কারণ নাহলে নাম্বার দেয় না। অনেক টিচার আছে নাম্বার দেয় না। আমি একটা লাইনে, এই লাইনটা এখন যেটা করতেছি ফাও করতেছি, সেটা হলো উভয় পাশে কিউ দিয়ে গুণ করব। উভয় পক্ষকে যদি আমি কিউ দিয়ে গুণ করি এটা হবে 2q, আর এখানে যদি কিউ দিয়ে গুণ করি তাহলে কি দাঁড়ায়? এখানে একটা কিউ আসবে, কিউ কিউ কাটা যাবে, তাহলে আমি পাচ্ছি হলো 2q সমান হলো p²/q। বিষয়টা বুঝো এখন, এটা একটা পূর্ণ সংখ্যা, একটু ভালো করে খেয়াল করো। 2q কিন্তু একটা পূর্ণ সংখ্যা, কারণ তুমি দেখো পি আর কিউকে আমি ধরেছিলাম স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 এগুলা, তার মধ্যে আবার 1 হবে না বলছি। আর কিউ 2 তো একটা পূর্ণ সংখ্যা অবশ্যই, আর দুইটা পূর্ণ সংখ্যার গুণফল সারা জীবন কি হয়? পূর্ণ সংখ্যা হয়, কোনো ভগ্নাংশ হওয়ার কোনো চান্স নাই। তার মানে আমি বলতে পারি এটা স্পষ্ট একটা পূর্ণ সংখ্যা। কিন্তু ডান পাশটা একটু খেয়াল করো, ডান পাশটা কিন্তু এটা একটা ভগ্নাংশ। এখানে পি আর কিউ এর মধ্যে কোনো কমন উৎপাদক নাই, এখানে কোনোভাবেই কাটাকাটি হবে না, তার মানে এটা আসলেই ভগ্নাংশ। আমি কিন্তু এখানে বলে দিয়েছি পরস্পর সহমৌলিক, মানে এদের মধ্যে কোনো কমন উৎপাদক নাই।
তাহলে কাটাকাটি হওয়ার কোনো চান্স নাই। তার মানে এটা আসলেই পূর্ণ সংখ্যা আর এটা আসলেই ভগ্নাংশ। আর একটা পূর্ণ সংখ্যা কখনো একটা ভগ্নাংশের সমান হতে পারে? এটা অসম্ভব। তার মানে নিশ্চয়ই এই দুইটা সমান না। আর এই দুইটা সমান না এর মূল দায় কার? এই √2 আসলে p/q এর সমান না। আমি তোমাকে বলি, দেখো আমি যদি বলি 3 সমান হলো 6/2, এটা তো ঠিক আছে, এটা সত্য ধরছি না? দেখো এটা সত্য তো। তো এখানে আমি কি করছি, উভয় পাশে একবার বর্গ করছি। আচ্ছা, আমি এখানে বর্গ করলাম, 3 কে বর্গ করলে কত হয়? 9। আর এটাকে বর্গ করলে হবে 6 এর স্কয়ার 2 এর স্কয়ার। ওটার মতোই রাখলাম, তো এটার মতোই এখানে যেভাবে রাখছি সেভাবে। এবার 2 দিয়ে উভয় পাশে গুণ করছি, কিউ দিয়ে গুণ করছি না? তো আমি উভয় পাশে 2 দিয়ে গুণ করি, তাহলে 9 গুণ 2 6 এর স্কয়ার ডিভাইডেড বাই 2 এর স্কয়ার গুণ 2 যাও, ওইটার মতোই রাখতেছি। তা 9 দুগুণে কত? 18। এখানে একটা 2 কেটে যাবে, তাহলে 6 এর স্কয়ার বাই 2। এখন বলো তো 9 দুগুণে 18 বাম পাশে, আর 36/2, 6 এর স্কয়ার 36 হয় না? তাহলে 36 ডিভাইডেড বাই 2 মানে কি? 18। তার মানে আমি যদি প্রথমে সঠিক ধরে থাকি তাহলে অবশ্যই পরে আমি যে প্রসেসটা করছি, যে অংশটুকু করছি, এগুলা করার পরও এটা সঠিকই থাকার কথা। কারণ আমি গণিতের যে প্রক্রিয়াগুলো এখানে ব্যবহার করছি, বর্গ করছি, এটা দিয়ে গুণ করছি, এটা তো স্বীকৃত গণিতে। তার মানে এগুলোর জন্য তো ভুল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তার মানে সমস্যাটা কি? এটা সমান হচ্ছে না কেন? কারণ এই ধরাতেই আমার সমস্যা। যেটা আমি ধরছি এটাই ভুল ধরছি আসলে। আসলে √2 কে p/q আকারে লেখাই যায় না। এখন তাহলে আমি বলব, যেহেতু √2 কে p/q আকারে লেখা যায় না, তাহলে √2 একটা অমূলদ সংখ্যা আসলে। p/q আকারে বা ভগ্নাংশ আকারে লেখা যায় না মানে এটা কি? অমূলদ সংখ্যা। তাহলে এটা আমরা এখন লিখে দেই। এখানে 2q স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। তাহলে সুতরাং 2q নট ইকুয়াল টু p²/q। আর 2q যেহেতু p²/q এর সমান হতে পারে না, তাহলে আমরা লিখতে পারি সুতরাং √2 কে p/q আকারে লেখা যায় না। বিষয়টা বোঝার চেষ্টা করো। এটা যেহেতু এটা সমান না, আর আমি এটার থেকে যেহেতু এখানে আসছি, তুমি আরো একটা লাইন বেশি লিখতে পারো যে √2 p/q এর সমান হতে পারে না, তো সুতরাং √2 সমান √2 নট ইকুয়াল টু p/q। এটা আগে লিখতে পারো, এটা আগে লিখে পরে এটা লিখতে পারো যে √2 কে p/q আকারে লেখা যায় না। এটাই ভালো হয়, এটা আগে লিখো, এটা পরে লিখো, লেখার সময় চেঞ্জ করে নিও। তাহলে যেহেতু √2 কে p/q আকারে লেখা যায় না, তাহলে আমরা লিখতে পারি √2 একটি অমূলদ সংখ্যা। √2 একটি অমূলদ সংখ্যা। আমরা তো জানি যে যে সংখ্যাকে p/q আকারে লেখা যায় না সেটাকে অমূলদ সংখ্যা বলা হয়। এখন একটু খেয়াল করো, তোমার মনে হতে পারে স্যার এখানে তো স্কোয়ার করা হয়েছে, তাহলে কি কাটাকাটি করা যাবে না? তুমি মনে রাখবা, যদি দুইটা সংখ্যা সহমৌলিক হয়, তুমি যদি এদের বর্গ করো, এখানেও বর্গ করো, এখানে আসলে ওই ওই সংখ্যাটায় আরেকবার বেড়ে যায় উৎপাদকটা। এখানে যে উৎপাদকগুলো ছিল ওই উৎপাদকগুলো বেড়ে যায় আরো। তা উৎপাদক এদের মধ্যে যেহেতু কমন উৎপাদক নাই, তা আমি আরো ওই একই সংখ্যা যতবারই লিখি এদের মধ্যে আর কমন উৎপাদক কখনো আসবে না। তাই এখানে p/q যেহেতু সমমৌলিক ছিল, তা আমি যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে ওদের মধ্যে কোনো উৎপাদকই কমন আসে না আসলে। তাহলে আসলে আমি এখানেই বলতে পারতাম এটা একটা ভগ্নাংশ আর এটা একটা পূর্ণ সংখ্যা। তারপর এই কথাগুলো আমি বলতে পারতাম 2 নট ইকুয়াল টু p²/q², কারণ 2 তো পূর্ণ সংখ্যা স্পষ্ট। কিন্তু বইয়ের মধ্যে যেহেতু এই লাইনটা আবার করা আছে, আমি এটা করছি। এটা না করলেও হয়, কিন্তু তোমার অনেক টিচার আছে নাম্বার দেয় না, যার কারণে আমি এটা করছি। এখন তোমরা এভাবেই লিখবা সব। দেখো √2 এর জায়গায় যদি তোমাকে √3 দেয়, √3, √5, √7, মানে পূর্ণবর্গ না, যেগুলো পূর্ণবর্গ না, এগুলো দিয়ে তুমি সব করতে পারবা এইভাবে। শুধু এই সংখ্যাটা চেঞ্জ হবে, আর কিচ্ছু না। শুধু সংখ্যা পরিবর্তন হবে, আর কোনো পরিবর্তন হবে না। এখন আমি আবার বলতেছি, কিন্তু তোমার টিচার যদি কখনো বলে দেয় যে এই যে এটা যে ভগ্নাংশ, এটা তোমাকে পূর্ণ সংখ্যা না, এটা তোমাকে আগে দেখাই নিতে হবে, তাহলে কিভাবে দেখাবা সেটা আমি ক্লিয়ার করে দিই। দেখো একটু লক্ষ্য করো, তোমাকে যদি √2 অমূলদ দেখাইতে বলে বা √3 অমূলদ দেখাইতে বলে, তুমি তখন কি করবা? দেখো √2 এর আগে একটা পূর্ণবর্গ সংখ্যা আছে না? পূর্ণবর্গ সংখ্যা কি? 1 আছে। তাহলে তুমি লিখবা যে 1 থেকে 2 বড়। আবার 2 এর পরে যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা কত? 4। তাহলে তুমি 4 নিবা এখানে। দেখো পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? 1, 4, 9, 16, মানে স্কয়ার, 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, 4 এর স্কয়ার, এগুলা। এখানে এবার উভয় পাশে সবগুলোকে রুট করে দিব। বলো √1 কে রুট করলে 1ই হয়, 4 কে রুট করলে কত হয়? 2।
তার মানে আমরা বলবো যে আচ্ছা √2 একের বড় 2 এর ছোট, তার মানে √2 পূর্ণ সংখ্যা নয়, এটা একটা ভগ্নাংশ। তারপর এটা ধরে এভাবে করবা, ওই আগের বইয়ে ভাবে করা ছিল। যদি √3 দেয় তাহলে √3 এর আগে যে পূর্ণবর্গ সংখ্যা আছে এখানে 1, তাহলে লিখবো 1 থেকে √3 বড় আর 4 থেকে কি ছোট। তারপর সবাইকে রুট করব, রুট করলে দেখবে এটা √3 এর মানও আসবে কি 1 থেকে বড় 2 থেকে ছোট। তারপর আমরা এভাবে করতে পারবো। এভাবে তুমি ইচ্ছা মতো করতে পারবা, কিন্তু এটা না করলেও হয়, এখনকার বইগুলো তো এটা নাই, যেহেতু তুমি নাম্বার পাবা আশা করা যায়। তাহলে তোমাদের কাজ হবে তোমরা অবশ্যই √3, √5 বা √7 আরো দুইটা, মিনিমাম দুইটা সংখ্যা অমূলদ এটা প্রমাণ করবা। এখানে কিন্তু এই প্রশ্নটাই অনেক বেশি আসে পরীক্ষায়, অমূলদ প্রমাণের এই প্রশ্নটা পরীক্ষায় প্রায় আসে। কিন্তু এবার দেখো, এবার আমরা আরো একটা প্রশ্ন শিখবো, সেটা হলো উদাহরণ 2। এটা আসে পরীক্ষায় মাঝে মধ্যে। এখানে বলা হয়েছে যে তুমি যদি ক্রমিক 4টা সংখ্যা নাও, ক্রমিক 4টা, এদেরকে যদি গুণ করো, ক্রমিক সংখ্যা মানে কি, যেমন 1 2 3 4 পরপর পরপর হতে হবে। সেটা হতে পারে 2 3 4 5, হতে পারে 4 5 6 7, 4 5 6 7। এগুলো গুণ করবা, এগুলো সব গুণ করো, সাথে 1 যোগ করো, দেখবা যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এটাও গুণ করো সবগুলো, সাথে 1 যোগ করো, তাহলে দেখবো এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। পূর্ণবর্গ সংখ্যার সংজ্ঞা কি ছিল? আমি তো আর এইভাবে সংখ্যা দিয়ে পূর্ণবর্গ সংখ্যা প্রমাণ করলে আমাকে নাম্বার দিবে না। 1 2 কয়েকটা দেখা এটা বলা যাবে? যাবে না, নাম্বার দিবে না। আমাকে চলক দিয়ে প্রমাণ করতে হবে, যে কোনো মানের জন্য এটা সত্য, এটা প্রমাণ করা লাগবে। এই জন্য দেখো, পূর্ণবর্গ সংখ্যার সংজ্ঞা ছিল এমন: 1 পূর্ণবর্গ, এটাকে 1 স্কয়ার লেখা যায়। 4 পূর্ণবর্গ, এটাকে লেখা যায় 2 স্কয়ার। 9 পূর্ণবর্গ, কারণ এটাকে লেখা যায় 3 স্কয়ার। 16 পূর্ণবর্গ, কারণ এটাকে লেখা যায় 4 স্কয়ার। পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা এভাবে বলতে পারি, যদি কোনো পূর্ণ সংখ্যাকে অপর একটা পূর্ণ সংখ্যার স্কয়ার আকারে বা বর্গ আকারে লেখা যায়, তখন ওই সংখ্যাকে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। যেমন দেখো 15কে কিন্তু অন্য কোনো পূর্ণ সংখ্যার স্কয়ার আকারে তুমি লিখতে পারবে না, তাহলে 15 পূর্ণবর্গ নয়। 9কে পূর্ণবর্গ বলি কারণ 9কে 3 স্কয়ার লেখা যায়, কারণ 9কেও অন্য একটা সংখ্যার স্কয়ার আকারে লেখা যায়। 1কে 1 স্কয়ার লেখা যায়, একটা সংখ্যার স্কয়ার আকারে লেখা যাচ্ছে। তাহলে এখানে যদি আমি পূর্ণবর্গ দেখাতে চাই, তাহলে কোনো একটার হোল স্কয়ার যদি আমি দেখাতে পারি, তাহলে এই সংখ্যাটাকে আমরা বলতে পারবো কি পূর্ণবর্গ সংখ্যা। যেমন বুঝো কিন্তু 4 স্কয়ার এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এটা কিছু একটা সংখ্যার হোল স্কয়ার আছে। আর এই পুরাটাকে পূর্ণবর্গ সংখ্যা বলি, পুরাটা কি 16 না? তাহলে 16কে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। তো এখানে আমার কাজ হবে এভাবে হোল স্কয়ার দেখাই দেওয়া, হোল স্কয়ার দেখাতে পারলে আমার কাজ হয়ে যাবে। তাহলে আমরা ধরে নেই যে, ধরি সংখ্যা চারটি যথাক্রমে x, পরেরটা আরো 1 বাড়বে x + 1, পরেরটা আরো 1 বাড়বে তাহলে x + 2, তারপরটা আরো 1 বাড়বে হয়ে যাবে কত, x + 3। তাহলে পরপর 4টা সংখ্যা হলো কিন্তু x + 1 x + 2 x + 3। এখানে আমরা কনফার্ম করে দেই যে স্বাভাবিক সংখ্যার কথা বলছে না, তাহলে আমরা লিখে দেই যে এখানে x belongs to ন্যাচারাল নাম্বার n, বা x স্বাভাবিক সংখ্যা, এটা বলে দিই। কারণ এখানে আমরা তো অন্য x এর মান দশমিক বা ভগ্নাংশ বা ঋণাত্মক নিতে পারবো না, কারণ এখানে স্বাভাবিক সংখ্যার কথা বলেছে, স্বাভাবিক বলে দিলাম। এবার দেখো, আমি লিখি যে সংখ্যা চারটির গুণফলের সাথে 1 যোগ করি, 1 যোগ করি। আচ্ছা বলো, তাহলে গুণফল কি? x * x + 1 * x + 2 * x + 3 + 1। এখন আমি দেখাতে চাচ্ছি যে এই যে সংখ্যাটা, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন বলো, এরকম 4টা করে যদি ক্রমিক সংখ্যা থাকে, সেটা ক্রমিক জোড় হোক, ক্রমিক স্বাভাবিক হোক শুধু নরমাল, অথবা ক্রমিক বিজোড় হোক, সেক্ষেত্রে আমরা কি বলছিলাম দেখবা, এখানে x কে তুমি কি চিন্তা করতে পারো, x + 0 আছে তাই না? এবার দেখো এই সংখ্যাগুলোর সাথে এখানে আছে 0, এখানে 1 2 3, তা এই 0 এর সাথে 3 যোগ করলে কত হয়? 3। আর 1 এর সাথে 2 যোগ করলে কত হবে? 3। তাহলে আমরা যখন এরকম 4টা পাবো, সবসময়ের জন্য গুণ করার সময় আমরা ওইভাবেই সংখ্যা রাশিগুলো বেছে নিব, প্রথমটার সাথে শেষটা নিব, আর মাঝখানের দুইটা নিব আলাদা, মাঝখানের দুইটা x + 1 * x + 2। কেন ওইভাবে বাছাই করলাম? কারণ এইখানে কিছু নাই, মানে 0 আছে, 0 এর সাথে 3 যোগ করলে 3 হয়, 1 এর সাথে 2 যোগ করলে কত হয়? 3 হয়। এবার এই দুটা গুণ করলে আসবে x² + 3x। এই দুটা গুণ করলে সূত্রের সাহায্যে গুণ করি, x গুণ করলে x², 1 + 2 কত? 3, সাথে x থাকবে, আর 2 × 1 কত? 2।
তুমি যদি সূত্রের সাহায্যে গুণ না বুঝো, এটা মূলত আমি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর যে সূত্রটা ছিল সেই সূত্র অ্যাপ্লাই করছি। এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তুমি যদি এই সূত্র না পারো, না বুঝো, কোনো সমস্যা নেই, তুমি নর্মালি এক্স দিয়ে দুইটাকে গুণ করো, ওয়ান দিয়ে আবার দুইটাকে গুণ করো, করে যোগ বিয়োগ করে এটা পেয়ে যাবে। তোমাকে যে সূত্রের সাহায্যে গুণ করতে হবে এমন কোনো কথা নেই। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এটা মিলে গেল। এটাকে আমরা কিছু একটা ধরে নিই, যাও এ ধরি, তাহলে এটা পাইলাম এ, এখানে থাকবে এ প্লাস টু, এখানে হবে এ প্লাস টু, আর এই প্লাস ওয়ান। এবার গুণ করে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান। এখানে অবশ্যই সাইড নোট দেবা যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান এ ধরে। এবার দেখো তো এটা সূত্র হয়ে গেছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এভাবে চিন্তা করলে সমস্যা আছে না? তাহলে এটা এ প্লাস ওয়ান তার হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে। কিন্তু আমার তো এখানে ধরেছিলাম এক্স দিয়ে, এখানে আবার এ লিখলে তো নাম্বার পাবো না, তাহলে আমি এর মানটা আবার বসিয়ে দিই। এর মান কত ছিল? এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আর এই প্লাস ওয়ান আর এই হোল স্কোয়ার। এখন দেখো আমি বলছি এক্স বিলংস টু এন, মানে এক্স স্বাভাবিক পূর্ণ সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যা আর কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো আর কি। তা আমি এক্স এর পরিবর্তে যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি এখানে বসাই, তাহলে এর ভিতরে একটা পূর্ণ সংখ্যায় আসবে, এর ভিতরে একটা পূর্ণ সংখ্যায় আসবে। আর একটা পূর্ণ সংখ্যার স্কোয়ার আছে, তার মানে এই সংখ্যাটা অবশ্যই অবশ্যই কি হবে? পূর্ণবর্গ হবে। তার মানে এক্স এর সকল বাস্তব মানের জন্য এই সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে তুমি ওই লাইনটা লিখে দিবা, লিখবা যে এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে সুতরাং পরপর চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পৌনঃপুনিক বা মূলদ অমূলদের কিছু বৈশিষ্ট্য আছে, যোগ বিয়োগ গুণ ভাগ বা আরো সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে, ওগুলো নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।